আমাদের আজকের গল্প অভাগীর স্বর্গ। কলমে সুপর্ণা ঝা। মরিদি এই নামেই সবাই ডাকত তাকে। ওর ভালো নামটা যে কি কেউই জানে না, অথবা কেউ জানার চেষ্টাও করেনি কখনো। মা বাবার অবহেলার সন্তান মরি কখন যেন বয়স বাড়িয়ে পাড়ার সকলের মরিদি হয়ে গেছিল, তার হিসেব রাখেনি কেউই। এমনকি মরি নিজেও তার বয়সের হিসেব রাখার সময় পায়নি। অভাবের সংসারে 5 ভাই বোনের তৃতীয় সন্তান মরি। 2 দিদির পরে মরতে এসেছিল, তাই বুঝি তার এমন নাম দিয়েছিলেন ওর ঠাকুমা। কোনো রকমে 2 দিদির বিয়ে হলেও মরির আর বিয়ে দিতে পারেনি তার বাবা। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় দশা, তার উপরে দেখতেও ভালো নয়। পুষ্টির অভাব সারা শরীর জুড়ে, তাই তার যৌবনও যেন ভালো করে ধরা দেয়নি তার আঁচলে। তার ওপরে সারাটি মুখ জুড়ে তার বাবার গালের মতো ক্ষতচিহ্নে ভরা। জন্মদাগও বলা যায়। লোকে বলে বাপমুখী মেয়ে নাকি খুব সুখী হয়, কিন্তু জীবনে 33টা বছর তো তার অভাবেই কেটে গেল। সুখ কি জিনিস তার পরখ করে দেখাই হলো না। বছরখানেক আগে ভাই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পর নতুন অশান্তি শুরু হয়েছে। ভাইয়ের বউ বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে মেনে নিলেও অবিবাহিত ননদের কর্তৃত্ব কিছুতেই মেনে নিতে পারছে না। এই নিয়ে বাড়িতে নিত্য অশান্তি। এতদিন মরি সব কিছু সামলে রেখেছিল তাদের সংসারে। বড় জামাইটা মারা যাবার পর থেকেই মা বিছানা নিয়েছেন, তাই অগত্যা সংসারের হাল ধরতে হয়েছে মরিকেই। কারখানার অমানসিক পরিশ্রমে বাবা যখন হাঁপানি নিয়ে ঘরে ফিরে এলো, তখন ভাই বোনেরা ছোট। বড়দিও ছেলে মেয়ে নিয়ে বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকত। বাধ্য হয়েই 8 ফেল মরিকে সংসারের হাল ধরতে হয়েছিল। পাড়ার আশেপাশের ছোট বাচ্চাদের টিউশনি পড়িয়ে যতটুকু আয় হতো সংসারই তা ঢেলে দিয়েছিল। তারপর ভাই যখন মাধ্যমিক ফেল করে টোটো কিনতে চাইল, তখন মরি তার বিয়ের জন্য তুলে রাখা একটিমাত্র সম্বল মায়ের হারটি ভাইয়ের হাতে তুলে দিল। মা বাধা দিল, মাকে বোঝালো 30 বছর পার করেও যখন কোনো সম্বন্ধ আসেনি, তাহলে আর কোনোদিন কোনো সম্বন্ধ আসবে না। ভাই দাঁড়াক নিজের পায়ে, তাহলে যদি সংসারের হাল একটু ফেরে। কিন্তু ফেরেনি। একটু ইনকাম করতে না করতেই ধুম করে ভাই বিয়ে করে বউ নিয়ে ঘরে তুলল। তারপর হঠাৎ করেই ভাইটা যেন বদলে গেল। যে বোনকে কুলে পিঠে করে মানুষ করেছিল মরি, আজ সেই বোনও যেন ছোট দিকে এড়িয়ে চলে। পাড়ার ছোটনের সঙ্গে প্রেম করছে এখন। মরির কানে সবই এসেছে, কিন্তু দিদি যদি বাধা দেয়, তাই এখন দিদিকে এড়িয়ে চলছে সে। পাশের ঘরে ভাই যখন বউকে নিয়ে ঘুমায়, পাশে শুয়ে বোন যখন ছোটনের স্বপ্নে হাবুডুবু খায়, মরি তখন নিঃশব্দে চোখের জল ফেলে। অবশ্য এখন জলও আসে না তার পোড়া চোখে। সব স্বপ্নের মতো তার চোখের জলও কখন বাষ্প হয়ে উবে গেছে, তবু সে বেঁচে আছে। কোনো স্বপ্ন ছাড়াই শুধুমাত্র সকলের প্রয়োজন হয়ে সে বেঁচে আছে। আকাশ পাতাল চিন্তা করতে করতে মরি যখন পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করে, তখন বারান্দার চৌকি থেকে বাবার নিঃশ্বাসের ঘর ঘর শব্দ শোনা যায়। কানে আসে জীবন মৃত্যু সংগ্রামের মাঝের কষ্টের চিৎকার। মায়ের দুর্বল পায়ে রগের ওপর রগ চড়ে গেলে মা আর্তনাদ করে ওঠে। মরি তাড়াতাড়ি ওঠে, মায়ের পাটা টান করে ধরে ব্যথা কমানোর চেষ্টা করে, কিন্তু বাবাকে ধরে বসিয়ে একটু জল এগিয়ে দেয়। এভাবেই কেটে যাচ্ছে অভাগী মরির জীবনটা। আজ সকাল থেকেই আবার বাড়িতে অশান্তি। ভাইয়ের আহ্লাদি বউ টুম্পা বাথরুম নিয়ে 7 সকালে ননদের সঙ্গে তুমুল ঝগড়া করল। আসলে মরির একটু স্নান করার বাতিক আছে। তার উপরে গতকাল রাতেও তার ভালো ঘুম হয়নি, তাই সকাল সকাল উঠে বাথরুম খালি দেখে একটু সময় নিয়ে স্নান করছিল সে। ঘুম থেকে উঠেই টুম্পা একটিমাত্র বাথরুম বন্ধ দেখে রাগে ফেটে পড়ল। উঠানে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর বরের কাছে গিয়ে নালিশ করল। এই জঘন্য পরিবেশে এই ভাঙাচোরা বাড়িতে থাকবে না ও। একটা নতুন ঘরেও বাসা ভাড়া নিয়ে থাকতে চায়। সে কথাও জানালো বরকে, কিন্তু বর আরেক হিসেবি। বউকে বোঝালো, নিজের হকের বাড়ি ছেড়ে কেউ যায় নাকি? এই সবই তো আমার। আমি তো এই বাড়ির একমাত্র ছেলে। যতই ভাঙাচোরা হোক, এটা তো আমাদের নিজেদের বাড়ি নাকি?
তাছাড়া এরকম ছাদ দেওয়া একটা ঘর নিতে গেলে কত ভাড়া গুনতে হবে জানো? কি দরকার বাইরে যাবার? তবু বউ শান্ত হলো না দেখে সে বলল, ঠিক আছে সোনা, আমি ছোটদির সঙ্গে কথা বলবো। এখানে থাকতে হলে তোমাকে মানিয়েই থাকতে হবে সবাইকে। শেষের কথাগুলি একটু জোরেই সবাইকে শুনিয়ে বলল ভাই। মরি অনেকক্ষণ আগেই বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এসেছিল। সব কথাই তার কানে গেল। একটা শুকনো দীর্ঘশ্বাস ফেলল সে, আর অসহায় বাবা মা আড়ালে চোখের জল ফেলল। দুটো ছাদ দেওয়া ঘর আর ঘরের সংলগ্ন বারান্দা। তার এক পাশের গ্রিলে পলিথিনের আচ্ছাদন দিয়ে একটা চৌকিতে বাবা থাকেন, আর একটি ঘরের পুরনো পালঙ্কে মরি আর ওর ছোট বোন। সেই ঘরেরই আরেকটি চৌকিতে মা থাকে। দিদিরা এলে ঘরের মেঝেতে বিছানা হয়। পাশের বড় ঘরটাতে ভাই আর ওর বউ থাকে। ছোট এক টুকরো উঠান পেরিয়ে টালি দেওয়া ইটের ছোট্ট একটা রান্নাঘর, আর তার পাশেই একটি পায়খানা ও একটি বাথরুম, সাথে কলতলা। মরি এতদিন বারান্দার একপাশে সকালে পড়তে আসা বাচ্চাগুলোকে বসাতো, কিন্তু আজ থেকে টুম্পা রানী ফরমান জারি করলো যে বাড়িতে এসব বাচ্চা কাচ্চার ঝামেলা আনা যাবে না। পড়তে হলে বাইরে গিয়ে পড়িয়ে আসতে হবে। কম কথা বলা মরি অসহায়ের মতো চুপ করে রইল। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে তার সঙ্গে কখনো কি পারা যায়? মা একবার ক্ষীণ কণ্ঠে বোঝাতে গেল তার বৌমাকে, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইল না। উল্টে মাকেই শুনিয়ে দিল কত কথা। কত পণ্ডিত আছে আপনার মেয়ে, শুনেছি তো তোমার ক্লাস 8টাও টপকাতে পারেনি, পড়াতে বসেছে। কে রে আমার দিদিমণি এলেন রে। সব বাচ্চাগুলো যখন ফেল করবে তখন দেখবেন ওদের বাপ মা আমাদের বাড়ি ভাঙচুর করতে চলে আসবে। কিন্তু এত বছর ধরে কেউ কোনো অভিযোগ করেনি। উল্টে যে বাচ্চাগুলোকে পড়ায় তাদের বাবা মা মরিদির পড়ানো নিয়ে যথেষ্টই সন্তুষ্ট। খুব ধৈর্য ধরে মরি বাচ্চাগুলোকে পড়ায়। নিজের যতটুকু জ্ঞান তা উজাড় করে দেয়, ঢেলে দেয় বাচ্চাগুলিকে। তাছাড়া এতদিন পরে পড়াতে পড়াতে বাচ্চাদেরকে পড়ানোর কায়দাটাও সে রপ্ত করেই ফেলেছে। নির্বিবাদে মরি মাকে ডেকে নেয়, বলে বেশি কথা বলো না মা, তোমার আবার শরীর খারাপ করবে। তাতেও টুম্পা রানীর রাগ। আমার শাশুড়ির সঙ্গে আমি কথা বলছি, তাতে তুমি বাধা দেবার কে হে? রাহু একটা, সারা জীবন ঘাড়ে চড়ে থাকবে, কোথাও ওর গতি নেই। কোন পাপে যে মরতে এই বাড়ির ছেলেকে বিয়ে করতে গেলাম। এই সব কথা গজগজ করতে করতে সে নিজের ঘরেই চলে গেল। মা চোখের জলে ভেসে টুম্পাকে চুপ করতে বলে, চুপ করো বৌমা, আমি তোমার পায়ে ধরছি। চিৎকার করতে গিয়ে কাঁচতে কাঁচতে দম আটকে গেল বাবার। মৌরি দৌড়ে গেল বাবার কাছে। টোটো চালিয়ে দুপুরবেলা ভাই ভাত খেতে বাড়ি আসলে মা সব কথাই তার ছেলেকে জানালো। ভাই মনে মনে খুব বিরক্ত হলো তার বউয়ের ওপর। ভাবলো একেই বলে মেয়েদের বুদ্ধি। টিউশন পড়িয়ে তবু তো কিছু ইনকাম করছে দিদি, ওটাও বন্ধ হয়ে গেলে পুরোটাই তো তারই ঘাড়ে পড়বে। সে কথা বউটা বুঝলে তো। ভাই খাওয়া শেষ করে বউকে বোঝাতে গেল, কিন্তু যে ননদকে দু চোখের বিষ মনে করে তাকে আর কি বোঝানো। প্রতিদিন কোনো না কোনো ছুতোনাতায় বাড়িতে নিত্য নতুন অশান্তি। বয়স্ক বাবা মাটার কথা ভেবে মরি চুপ থাকে। তাই দেখে টুম্পা রানীর আরও তেজ বাড়ছে দিন দিন। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যেত মরি, কিন্তু অসহায় বাবা মায়ের মুখ চেয়ে কোথাও যেতে পারে না সে। বিকল্প ব্যবস্থা হিসেবে বুলটিদের বাড়ির বড় বারান্দাটাতেই বাচ্চাগুলোকে পড়ানোর ব্যবস্থা করেছে মরি। যদিও বুলটির খ্যাচখ্যাচে ঠাকুমা খুব বিরক্ত, তাই পড়ানো হয়ে গেলে মরি প্রতিদিন বারান্দা ধুয়ে মুছে সাফসুতরো করে দিয়ে আসে। বুলটির বাবা কমলদা একদিন মরিকে তাদের বারান্দা মুছতে দেখে বুলটির মাকে শুধায়। বুলটির মা সব কথা তাকে বলে। পাড়ার ছেলে কমল ছোটবেলা থেকেই মরিকে চেনে। ভাইয়ের বউয়ের অত্যাচারের কথা শুনে মনে মনে কষ্ট পায়। ভাবে এখন শরীর চলছে, ইনকামও করে, তবু অশান্তি। এরপর মরির কি হবে? একদিন পড়ানো শেষে মরিতি যত্ন করে বারান্দাটা মুছছিল। আসলে সব কাজে মরি খুব যত্ন করেই করতে পছন্দ করে। কমলদা মরির কাছে গিয়ে বলল, হাত ধুয়ে বৌদির কাছে আয় তো, তোর সঙ্গে দরকারি কথা আছে। আসলে বুলটির মাই বরকে বলেছিল মেয়েটা বড় ভালো গো, কিন্তু ভাইয়ের বউয়ের জ্বালায় বাড়িতে টিকতে পারছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করতে পারবে না?
কমলদা শহরের নামকরা একজন বড়লোকের বাড়িতে ম্যানেজারের কাজ করে। কিছুদিন আগে ওই বাড়ির মালকিন হঠাৎ করেই মারা গেছেন। অত বড় বাড়ির সব কাজকর্ম যেন হঠাৎ করেই থমকে গেছে। বাড়ির মালিক বছর 60-এর প্রভাসবাবু এখনও তার বউয়ের শোক কাটিয়ে উঠতে পারছেন না। উপযুক্ত 2 ছেলেই বাইরে থাকে। এখন প্রভাতবাবুর সংসার অচল। ছেলেরা নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত। কেউ বিয়ে করতে চাইছে না এখন। তাছাড়া বিয়ে করলেও তো বৌমারা বাইরেরই থাকবে, বাড়ির কোনো সুরাহা হবে কি? এদিকে বাড়িতে একজন মহিলার খুব প্রয়োজন। ব্যবসার দিকটা ছাড়াও কমলদা ওদের বাড়ির দিকটাও কোনো রকমে সামলাচ্ছেন, কিন্তু বিশ্বস্ত কাউকেই পাওয়া যাচ্ছে না যে এত বড় বাড়ির সব দিক সামলাতে পারে। গিন্নিমা গত হবার পর এই বছর খানেকের মধ্যে প্রায় 3 মাসেই রান্নার লোক আর কাজের লোক পাল্টাতে হয়েছে। মলিকে সব কিছুই খুলে বলল কমলদা। মলি বলল, আমিও ওখানে কি কাজ করব দাদা? যদিও কমলদার বলতে খারাপ লাগলো, তবু বলল, তোকে রান্নার প্লাস ওই বাড়ির তদারকি করতে হবে। খুব সব আছে, কিন্তু দেখার কেউ নেই। তুই পারবি না মরি? অনেক মাইনে দেবে। আমাদের মালিকও খুব উদার মনের মানুষ, তাই তো তার জীবনেও এত কষ্ট। কমলদাকে মাঝখানে থামিয়ে দিয়ে মরি বলে, কিন্তু দাদা, লোকের বাড়ি কাজ করতে যাব, লোকে কি বলবে? বামুন বাড়ির মেয়ে হয়ে লোকের বাড়ির কাজ? বাবা মাকে তো সবাই কথা শোনাবে। বুলটির মাও বলল, তাই তো, মরি তো ঠিক কথাই বলেছে। একটা সমত্ব মেয়ে লোকের বাড়িতে কিভাবে থাকবে? তুমি বরং ওর জন্য অন্য কোনো কাজ দেখো। কমলদার বলা কথাগুলি ভাবতে ভাবতে মরি ঘরে ফেরে। মাকে কিভাবে বলবে যে লোকের বাড়িতে কাজ করতে চলে যাবে? তাছাড়া মা বাবার কি হবে, কে দেখবে ওদের? এই রকমই হাজার চিন্তার জট মরির মাথার মধ্যে পাকিয়ে গেল। কোনো কুল কিনারাও পাচ্ছে না। আনমনে রান্না করতে করতে সবগুলো খোকা ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোল বানিয়ে ফেলল সে। আর যায় কোথায়? দেখতে পেয়ে টুম্পা রানী পুরো বাড়িটা মাথায় তুলল যেন। সর্ষে ইলিশ খাবে বলে কত সাত করে বরকে দিয়ে ইলিশ মাছ আনিয়েছিল। বড় মাছ কিনতে পয়সা জোটাতে না পেরে 2টো খোকা ইলিশই নিয়ে এসেছে মরির ভাই। মা বারবার মরিকে দুরকমভাবে ইলিশ রাঁধতে বলেছিল, কিন্তু অন্যমনস্কতার জন্য মরির কানে কিছুই ঢোকেনি। অভ্যেসবশত বাবা মায়ের জন্য যেমন হালকা পাতলা ঝোল করে, আজও তেমনই করে ফেলেছে। ইচ্ছে করেই এমন করেছে বলে টুম্পা রানী হুলুস্থুলু বাঁধিয়ে দিল। দুপুরের খাওয়া মাথায় উঠল সকলের। ভাইও কত কথা শোনালো দিদিকে। আজ মাকেও চুপ থাকতে দেখে মরির মনে অভিমানের পাহাড় জমা হয়েছে যেন। এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধে নেমে এলো, মরির কোনো খবর নেই। ছোট মেয়েকে কোথাও দেখতে না পেয়ে বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে মরির মা নিজেই মেয়েকে খুঁজতে বেরোলেন। পাড়ায় একজন বলল কমলদার সঙ্গে মরিদিকে যেতে দেখেছে, তাই মরির মা বুলটিদের বাড়িতেই গেল। বুলটির মা বলল, সারাদিন মেয়ের কথা মনে পড়েনি জেঠিমা? সারাটা দিন শুকনো মুখে বসে থেকে বেচারি মেয়েটা একটু আগে বুলটির বাবার সঙ্গে কাজের খোঁজে বেরোলো। মরির মা বলল, কি কাজ বৌমা? কমল আবার কি কাজে দেবে? বুলটির মা বলল, তা তো আমি বলতে পারবো না জেঠিমা, উনি ফিরুক, কিছু জানতে পারলে আপনাকে জানিয়ে আসবো। দাঁত থাকতে দাঁতের কদর করে না মানুষ। তাই তো মরি যখন সংসারের জন্য প্রাণপাত করেছিল, তখন কেউই তার কদর করেনি। একটা দিন বাড়িতে নেই, তাই বাড়ির কাজকর্ম যেন থমকে গেছে। মরির ছোট বোন, বুড়ি আর বৌদি মিলে কোনো রকমের রাতের খাবারটা বানিয়েছে। এখন বুঝছে ওরা কত ধানে কত চাল। ঘরে বাইরে সকল কাজকর্ম সুন্দর সুশৃঙ্খলভাবে মরি এক হাতে সামলে এসেছিল এতদিন। অনেক রাত করে কমল ফিরেছিল, তাই রাতে আর কমলের বউ মরির মাকে মরির কোনো খবর দিতে আসতে পারেনি। সাত সকালেই মরির ভাই পল্টু কমলদার বাড়িতে এসে দিদির জন্য দরদ দেখিয়ে হম্বিতম্বি করে পাড়া মাথায় তুলল। পাড়ার লোকেরাও মজা দেখতে হাজির হলো সেখানে। পল্টু সকলের সামনে দাবি করল, কমলদা তার দিদিকে খারাপ জায়গাতে বিক্রি করে এসেছে। যদিও মরি অভিমান করে কমলদাকে বলেছিল কাউকে না জানাতে যে সে কোথায় আছে, তবু বাধ্য হয়ে কমলদা ওনার মালিক প্রভাতবাবুকে ফোন করে মরির সঙ্গে কথা বলে সবাইকে শুনিয়ে দেয়। তখনকার মতো শান্ত হয়ে সকলেই ফিরে যায় নিজের নিজের ঘরে। কিন্তু পল্টুর সঙ্গে কমলদার সম্পর্ক খারাপ হয়ে যায়।
পল্টুর বউ কমলদাকে তার ননদের সঙ্গে জড়িয়ে পড়াতে উল্টো পাল্টা গুজব রটাতে থাকে। এদিকে মরি প্রথমে কিছুটা সংকোচ কিছুটা অস্বস্তি নিয়ে কাজে ঢুকলেও কয়েক দিনের মধ্যেই ও বাড়ির সর্বেসর্বা হয়ে ওঠে। নিজের কর্তব্য আর দায়িত্ব দিয়ে সংসারটাকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আর পাশে পায় কমলদাকে, যার মুখ থেকে মা বাবার খবরাখবরও নিতে থাকে। এতদিন নিজের লোকের জন্য প্রাণপাত করে শুধুই অপমান আর অপবাদ পেয়েছে, আজ লোকের জন্য করছে। সত্যি প্রভাতবাবু খুবই ভালো মানুষ। মরির ওপর সংসারের সকল দায়িত্ব দিয়ে যেন পরম নিশ্চিন্তে হয়েছেন। কয়েক মাস যেতে না যেতেই মরির শরীরে আভিজাত্য ছোঁয়া লেগেছে যেন। আগের থেকে অনেক চেকনাই এসে গেছে ওর শরীরে। এখানেও ও একেবারেই স্বাধীন, কেউই তার কাজের কৈফিয়ত চায় না। আর বাড়িতে আছেটাই বাকে আদিত্য আর বাপ্পাদিত্য, দুই ছেলেই বাইরে। প্রভাতবাবু সারাদিন ব্যবসার কাজে বাইরেই থাকেন। এত বড় বাড়ি মরি যেন সর্বময় করছি। বাগানের মালিকে কাজ বুঝিয়ে দেওয়া, দাঁড়িয়ে থেকে কাজের লোককে কাজ করানো, আর প্রভাতবাবুর জন্য রান্না করা, এই হলো মরির রোজকার রুটিন। প্রভাতবাবু এখন একেবারে নিশ্চিন্ত। সংসার নিয়ে এখন ওনাকে ভাবতেই হয় না। সংসারে স্ত্রী ফিরে এসেছে যেন, ঠিক যেমনটা ওনার স্ত্রী নন্দিনীর সময় ছিল। যদিও প্রথমে মরিকে দেখে ওনার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তখন বাধ্য হয়ে তাকে কাজে রাখতে হয়েছিল। সত্যি কমল ঠিকই বলেছিল, খুবই দায়িত্বশীল এই মেয়েটি। দেখবেন অভিযোগের কোনো সুযোগই দেবে না। কমলের কথায় একেবারেই ঠিক। প্রভাসবাবু বসে বসে এইসব কথাই ভাবছিলেন। প্রয়োজন না পড়লে মরি ওনার সামনে আসে না, কিন্তু ওনার প্রয়োজনের সকল জিনিসপত্র ওনার হাতের সামনে রেডি করে রেখে দেয়। আজ উনি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। আড়াল থেকে মরি দেখলো ওনাকে ক্লান্ত আর অবসন্ন লাগছে যেন। বিকেলে কাজের মাসি আসতে এখনও দেরি। বাধ্য হয়েই মরি প্রভাতবাবুকে জিজ্ঞেস করতে গেলেন ওনার কিছু লাগবে কিনা। ঘরের দরজাটা বেজিয়ে ফুল স্পিডে এসিটা চালিয়ে দিয়েছেন প্রভাতবাবু। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছেন বিছানায়। তবু শরীরের অস্বস্তিটা কাটছে না যেন। আজ এত ক্লান্ত লাগছে কেন? এমনিতেই প্রভাতবাবু বেশ কর্মক্ষম মানুষ। বছর 60 বয়স হতে চলল, তবু যথেষ্ট সুঠাম স্বাস্থ্যের অধিকারী তিনি। সেরকম কোনো রোগবালাই এখনও ওনার শরীরে থাবা বসাতে পারেনি। শুধু একটু চিন্তা ভাবনা বেশি করলেই ওনার প্রেশারটা আপ ডাউন করে। কয়েকবার দরজায় নক করার পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজাটা ঠেলে ঘরে ঢুকলো মরি। দেখলো প্রভাতবাবু দরদর করে ঘামছেন। মরির অভিজ্ঞ চোখে বুঝতে অসুবিধা হলো না যে ওনার কিছু একটা সমস্যা হয়েছে। মায়ের যখন হার্ট অ্যাটাক হয়েছিল, মাও তখন এরকমই ঘামছিল। মরি তাকে কমলদাকে ফোন লাগায়, কিন্তু তার ফোন অন্য কলে ব্যস্ত দেখায়। চট করে মরির মাথায় বুদ্ধি খেলে। ওখানে রাখা প্রভাতবাবুর ফোনটা তুলে নিয়ে সকালে ডায়াল করা নম্বরে কল ব্যাক করে, কারণ সকালেই ছেলেদের সঙ্গে ওনাকে কথা বলতে শুনেছিল মরি। ওনার ছোট ছেলে ফোনটা তোলে। মরি তাকে সবটা খুলে বলে। বাবাকে উঠিয়ে বসিয়ে সরব্রিটেড দিতে বলে। আর ওদিকে ডাক্তার কাকুকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বলে এদিকে মরি ওষুধের বাক্সে কোনো রকম সরব্রিটেড ট্যাবলেট খুঁজে পায় না। কিন্তু হাল না ছেড়ে নিজে যত রকম ফার্স্ট এড জ্ঞান ছিল তার সবটুকু প্রয়োগ করে। মাথা ঠান্ডা করে অনেক সাহস জুগিয়ে প্রভাতবাবুকে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে রাখে। ঠিক সেই সময় কমলদা ডাক্তারবাবুকে নিয়ে ঘরে ঢোকেন। ডাক্তারবাবু সব কিছু চেক আপ করে নিয়ে বললেন, যাক, এ যাত্রায় রক্ষা পেলি রে প্রভাত, তাও এই মেয়েটির জন্য। সঠিক সময় যদি বোঝা না হয়ে যেত এটাকে, তাহলে এই ঘরেই এখনও ঘুমিয়ে থাকতিস, তাও সারা জীবনের জন্য। কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে প্রভাতবাবু মরির দিকে তাকাতেই মরি লজ্জা পেয়ে সকলের জন্য চা আনতে চলে যায় রান্নাঘরের দিকে। মরির হাতের বানানো সুন্দর চা খুব তারিফ করে পান করতে করতে ডাক্তারবাবু মরিকে কাছে ডাকলেন। তারপর ওর নাম মরি শুনে অবাক হয়ে গেলেন। বললেন, মরি আবার কারো নাম হয় নাকি? এ কেমন নাম ধরে তুই ডাকবি ওকে প্রভাত? তারপর হা হা করে হাসতে লাগলেন ডাক্তারবাবু। সত্যি তো, এদিকটা তো ভেবে দেখা হয়নি, মনে মনে ভাবেন প্রভাতবাবু। অবশ্য এখনো পর্যন্ত ওকে নাম ধরে ডাকার প্রয়োজনই পড়েনি। ডাকতেই সব কিছু পেয়ে গেছেন হাতের সামনে।
প্রভাতবাবুর জন্য ডায়েট চার্ট বানিয়ে মরির হাতে দিয়ে তাকে সব কিছু বুঝিয়ে দিলেন ডাক্তারবাবু। তারপর বললেন, তোমার নামটা চেঞ্জ করতে হবে, এই বাজে নাম নিয়ে এ বাড়িতে থাকা চলবে না, বুঝলে? কি নাম দেওয়া হয় বলতো? হ্যাঁ, তুমি তো প্রভাতকে নতুন জীবন দান করলে, তাই প্রভাতের জীবনে নতুন আলোর জ্যোতি। তোমার নাম আজ থেকে জ্যোতি। কমলা চুপ করে দাঁড়িয়েছিল, বলে উঠল, বেশ বেশ, খুব ভালো নাম করা জ্যোতিষ। ডাক্তারবাবু বললেন, কাজটাও যে কঠিন ছিল তা এবার থেকে সবাইকে নষ্ট করে ওই নামটা ধরেই ডাকতে হবে। সবাই একসঙ্গে হো হো করে হেসে ওঠে। ডাক্তারবাবু যাবার আগে কিছু টেস্ট লিখে দিলেন, যেগুলো কমলের সঙ্গে গিয়ে আগামীকালই করিয়ে আনতে বললেন। ছেলেরা বারে বারে ফোন করে মরির কাছে বাবার সব খবরাখবর নিল। যদিও তাদের এই বাড়ির কাছের লোকটির সঙ্গে তাদের মনোমালিন্য দেখা যায়, তবুও বাধ্য হই এখন তার উপরে নির্ভর করতে হচ্ছে। তাকে কৃতজ্ঞতা জানাতেও ভুলল না ওরা। আরও জানালেও খুব তাড়াতাড়ি ওরা বাড়ি ছেড়ে আসছে বাবাকে দেখতে। প্রভাতবাবুকে পূর্ণ বিশ্রাম লিখে দিয়ে গেছেন ডাক্তারবাবু। সকালের দিকে সামনের লনটাতে অলসভাবে বসেছিলেন তিনি। মুড়ি ওনার জন্য স্যুপ, কিছুটা ফ্রুট স্যালাড আর ওষুধের বক্সটা নিয়ে প্রভাতবাবুর কাছে গেল। এত সব দেখে উনি বিরক্ত হলে মরি বলে, না খেলে ডাক্তারবাবুকে জানিয়ে দেবে। উনি তো এই ডায়েট চার্ট লিখে দিয়ে গেছেন। তখন বাধ্য হয়ে প্রভাতবাবু অল্প একটু স্যুপ মুখে দিয়ে ওষুধ খেলেন। আজ তার স্ত্রী নন্দিনীর কথা খুব মনে পড়ছে। এই শরীর খারাপের সময় তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অথচ দীর্ঘশ্বাস ফেলেন তিনি। খাবারের ট্রেটা নিয়ে মরি চলে যেতে উদ্যত হলে প্রভাতবাবু তাকে ডাকেন জ্যোতি বলে। চমকে পেছনে তাকায় মরি। তারপর প্রভাতবাবু বলেন, আমার এখানে একটু বসো না জ্যোতি, তোমার সঙ্গে একটু গল্প করি, আজ আমার বড্ড একা লাগছে। থতমত খেয়ে মরি দাঁড়িয়েছিল। মনিবের সঙ্গে কি গল্প করবে? জ্যোতিকে সামনের চেয়ারে বসতে বলেন প্রভাতবাবু। বাধ্য হয়ে মরি জ্যোতির সংকোচে মাথা নিচু করে বসে। এভাবে ওনার সামনেই প্রথম মুখোমুখি বসা। প্রভাতবাবু বলেন, তোমার জীবনের গল্প বলো জ্যোতি, আজ সব শুনব। এই প্রথমবার কেউ মরির সঙ্গে এত সুন্দর করে কথা বলল, আবার ওর জীবনের গল্পও শুনতে চাইছেন। সারা জীবন যে অবহেলা আর অনাদরে বেড়ে উঠেছে, তার জীবনের গল্প কেউ শুনতে চায়। সকলের অবহেলায় বড় হয়ে উঠেছে, তাই সামান্য ভালো কথায় তার চোখে জল এসে গেল। চোখ ভরা জল নিয়ে অবাক চোখে প্রভাতবাবুর দিকে তাকালো মরি। তারপর বলল, আমার জীবনের গল্প? আমার জীবনের কোনো গল্প নেই। আমার নামটা শুনে বুঝতে পারেননি যে আমাদের মতো অভাগী মেয়েদের জীবনের কোনো গল্প হয় না। আমরা পরিবারের বোঝা, বাবা মা ঘাট থেকে নামাতে পারলেই বাঁচেন, কিন্তু আমাকে তাদের ঘাট থেকে নামাতেও পারেননি। দীর্ঘশ্বাস ফেলে একটু দম নিয়ে মরি আবারও ওর চিবুক শক্ত করে আরও বলল, তবুও আমরা দিব্যি বেঁচে থাকি, তাই আমিও বেঁচে আছি। শুধুমাত্র প্রাণটা নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই বেঁচে আছি। অবাক চোখে মরির দিকে তাকান প্রভাতবাবু। তারপর বললেন, বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো জ্যোতি। তুমি পড়াশোনা জানো? মরি বলল, ওই আর কি, কাজ চালানোর মতো একটু আধটু লিখতে পড়তে জানি। তারপর হঠাৎ করে মনে পড়তেই বলল, আগামীকাল তো ছেলেরা আসছেন। প্রভাতবাবু অবাক হয়ে বলে, কার ছেলে? মরি হেসে বলে, আপনার দুই ছেলে, আদিবাবু আর বাপ্পাবাবু। হঠাৎ করেই প্রভাতবাবুর মনটা আনন্দে ভরে উঠল। বললেন, ওরা তোমাকে ফোন করেছিল? তোমার সঙ্গে ওদের কথা হয় জ্যোতি? আর হ্যাঁ, ওদেরকে আপনি বলার প্রয়োজন নেই, কম বেশি তোমার বয়সী হবে ওরা, তাই তুমি ওদেরকে তুমি করেই ওদের নাম ধরে ডেকো। মরি বলে, এমনিতে কথা হয় না, কিন্তু কাল তো আপনি অসুস্থ ছিলেন, তাই বাধ্য হয়ে ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করে আপনার খবরাখবর নিচ্ছিল। তখনই আসার কথাটাও বলেছিলেন, মানে বলেছিল। ও হ্যাঁ, ভালো কথা। ওরা কিন্তু বারণ করেছিল আপনাকে জানাতে। আপনি আবার ওদের বলবেন না যে ওরা আসছে, তা আপনি জানেন। প্রভাতবাবু হেসে বললেন, বারণ করেছিল তাহলে বললে কেন? আপনাকে মন মরা দেখে একটু আনন্দ দিতে বলেই ফেললাম। বলে চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে একটু সংকোচ নিয়ে মরি
প্রভাতবাবুকে জিজ্ঞাসা করে জেনে নিল ছেলেদের পছন্দ অপছন্দগুলি। মরি চলে যেতেই ওর যাওয়ার দিকে তাকিয়ে প্রভাতবাবু ভাবতে লাগলেন, বড় অদ্ভুত মেয়ে জ্যোতি, সকলকে ভালো রাখতে চায় অথচ নিজের সম্পর্কে কিছুই বলতে চায় না। এখন এখান থেকে যত মাইনে পায় তার পুরোটাই কমলের হাত দিয়ে ওর বাবা মাকে পাঠিয়ে দেয়, অথচ এতটাই ওর আত্মসম্মান বোধ আছে যে একবেলার জন্য আর ও বাড়িতে যায়নি। বেঁচে থাকার জন্য কোনো শখ আহ্লাদটুকুও কি নেই ওর জীবনে? একেবারেই নিরাভরণ হয়ে থাকে মেয়েটা। নিজের জীবনের ওপর অনেক বিতৃষ্ণা জমে আছে মেয়েটার। এসব কথা ভাবতে ভাবতেই আবার দীর্ঘশ্বাস ফেলেন প্রভাতবাবু। বড় ভাই আদিত্য থাকে বেঙ্গালুরুতে আর ছোট ভাই বাপ্পাদিত্য থাকে হায়দ্রাবাদে। দুজনেই কর্পোরেট জগতে উচ্চ পদে কর্মরত। তাদের টাকার অভাব নাই, কিন্তু সময়ের খুব অভাব। তাই বাড়ি আসা তো দূর, দু ভাইয়ের দেখাই হয় না। তার উপরে মায়ের মৃত্যুর পর বাড়িতে আসতে আর ভালোও লাগে না। মাস 6 আগে ছোট ছেলে এসেছিল, আর তারও আগে বড়জন বাবাকে নিয়ে যেতে এসেছিল। যদিও প্রভাতবাবু ছেলেদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ বাড়ি ছেড়ে কোথাও নড়বেন না তিনি। ওনার মনে সুপ্ত বাসনা ছেলেরা বাড়ি ফিরে আসুক, এখানে থেকেই কিছু করুক। পয়সার তো অভাব নেই তার, যদিও নন্দিনীর অভাব এ জীবনে কখনোই মিটবে না। তবু বাড়িতে দুটো বৌমা আসলে বাড়িটা আবার প্রাণবন্ত হয়ে উঠবে। আকারে ইঙ্গিতে ছেলেদের সে কথা বলতেও চেয়েছিলেন প্রভাতবাবু, কিন্তু ছেলেরা অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। বড় ছেলে তো অফিস থেকে প্রমোশন নিয়ে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে, তাই বিয়ের বয়স হয়ে গেলেও তবু বিয়ে করার নাম নেই। আর দাদার অনুগামী ছোট ভাইয়েরও এক কথা। তাছাড়া এখনো তো সে নিজেকে ছোটই ভাবে। 30 বছর বয়স হতে চললেও সে খেয়াল নেই। দুজন দুই জায়গাতেই থাকে, তবু কেমন করে 60 হয়ে একসঙ্গেই দু ভাই সন্ধেবেলা বাড়িতে ঢুকলো। প্রভাতবাবু অবাক হবার ভান করলেন, কিন্তু সত্যি আজ তিনি ভীষণ খুশি। মা মারা যাবার সময় দু ভাই একসঙ্গে এসেছিল, তারপর এতদিন বাদে আবার আসলো। তিনি মজা করে বললেন, ভাগ্যিস আমার শরীর খারাপ হলো, তাই তোমাদের দুজনকে একসঙ্গেই কাছে পেলাম। এবার থেকে মাঝে মাঝেই অসুস্থ হতে হবে দেখছি। ছেলেরা রাগ করলো বাবার ওপর। ছোট ছেলে বলল, ইস, বারে বারে অসুস্থ হলে আর আসবো নাকি? বাবা কপট অভিমান করে বললেন, আসবে না? আদিত্য বলল, একেবারে এসে আমাদের কাছে নিয়ে চলে যাব, তখন আর তোমার কোনো জেদ চলবে না। তবু তোমরা বাড়ি ফিরে আসবে না। হতাশ গলায় প্রভাতবাবু বললেন। ঠিক সেই সময় মরি ওরফে জ্যোতি প্রভাতবাবুর জন্য টিফিন আর ওষুধের ট্রে নিয়ে ঘরে ঢুকল। প্রভাতবাবু ছেলেদের পরিচয় করিয়ে দিলেন জ্যোতির সঙ্গে। ফোনে জ্যোতির সঙ্গে কথা বলে ওদের খুব ভালো লেগেছিল। শিক্ষিতা সুন্দরী একজন অ্যাটেন্ডেন্টের ছবি ভেসে উঠেছিল ওদের মানসপটে, কিন্তু সামনে থেকে জ্যোতিকে দেখে ওদের একদমই ভালো লাগলো না। তার সঙ্গে কোনো সৌজন্যমূলক কথা না বলেই দুই ভাই ফ্রেশ হতে চলে গেল নিজেদের ঘরে। হঠাৎ করেই ছেলেদের উঠে চলে যাওয়াটা প্রভাতবাবুর খুব খারাপ লাগলো, তাই জ্যোতির সঙ্গে উনিই কথা বললেন। দুঃখ করে জ্যোতিকে বললেন, দেখেছো জ্যোতি, কালকে তুমি দুঃখ করে নিজেকে অভাগী বলছিলে না, কিন্তু দেখো আমার মতো দুর্ভাগা মনে হয় কেউ নেই। উপযুক্ত দুই ছেলে আছে, অর্থের কোনো অভাব নেই, কিন্তু কাউকেই সংসারে বাঁধতে পারলাম না। ওদের মা বেঁচে থাকলে মনে হয় এই দিন আমাকে দেখতে হতো না। বলে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। জ্যোতি বলে, আপনার শরীর খারাপ, এখন আবার এসব চিন্তা করছেন কেন? যখন যেটা হওয়ার তখনই সেটা হবে। আপনি চিন্তা করে কিছুই করতে পারবেন না। মাঝখান থেকে শুধু শুধু আপনার শরীরটাই খারাপ হবে। ডাক্তারবাবু আপনাকে চিন্তা করতে বারণ করেছেন না? প্রভাতবাবু হাসেন। প্রভাতবাবুকে ওষুধটা বুঝিয়ে দিয়ে জ্যোতি রান্নাঘরের দিকে যায়। ছেলেদের জন্য তো টিফিনের ব্যবস্থা করতে হবে। কত দূর থেকে এসেছে ওরা, পেটে নিশ্চয়ই অনেক খিদে। এই বলে তাড়াতাড়ি টিফিনটা বানাতে লাগলো। গতকালই প্রভাতবাবুর থেকে জেনে নিয়েছিল যে ওদের মা সন্ধেবেলা ছেলেদের বিভিন্ন ধরনের তেলেভাজা বানিয়ে দিতেন। দোকানের তেলেভাজা এ বাড়িতে কোনোদিনই আসে না, তাই ভেজ কাটলেটগুলো তেলে ফ্রাই হতে দিয়ে কফিটা বসিয়ে দিল সে। এতক্ষণে মনে হয় ছেলেরা ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে। তাড়াতাড়ি হাত চালায় সে। ড্রয়িং রুমে বাবার পাশেই এসে বসলো
দুই ভাই। 2 কাপ কফির সঙ্গে 1 প্লেট ভেজ কাটলেট নিয়ে জ্যোতি ঢুকলো ঘরে। আদিত্য শুধুই কফিটা তুলে নিয়ে বলল, দোকানে তেলেভাজা খাই না আমরা। জ্যোতি খুব শান্ত গলায় বলল, এগুলো আমি ঘরেই বানালাম তোমাদের জন্য। তা করতে বাপ্পা একখানা কাটলেট মুখে চালান করে দিয়ে বলল, ফ্যান্টাস্টিক, খেয়ে দেখ দাদা ভাই, একেবারে মায়ের হাতের মতো হয়েছে। বলেই চুপ করে গেল। মনে হয় মায়ের কথা মনে পড়ে গেল তার। আদি একটা কাটলেট তুলে বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবে নাকি বাবা? প্রভাতবাবু বললেন, না বাবা, তোমরা খাও, আমি এইমাত্র ওটস খেলাম। তোমাদের জ্যোতি মাসির হাতের ভালো মন্দ রান্না খাওয়া আর বুঝি আমার কপালে নেই। তাছাড়া তোমাদের ডাক্তার কাকুর কড়া হুকুম, এখন এসব কিছুই খাওয়া চলবে না। আর তোমাদের মাসি সেই হুকুম কঠোরভাবে পালন করছেন। ওদের কথা বলার মাঝেই ডাক্তার কাকু এসে পড়লেন। প্রভাতবাবু হেসে বললেন, আয়, তোরই কথা হচ্ছিল। আমার কথা? বিস্মিত হয়ে ডাক্তারবাবু বললেন, ডাক্তারের কথা আবার এমনি এমনি কারোর মনে পড়ে নাকি? হয় শরীর খারাপ হলে তখন প্রয়োজনে, নয়তো সেরে উঠলে খামোখা খরচ হয়ে যাওয়াতে একটু গালিগালাজ করার জন্য। তা তোরা নিশ্চয়ই দ্বিতীয়টাই করছিলি? বলে হা হা করে হেসে উঠলেন তিনি। তারপর নাক টেনে বললেন, আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে, কি ভালো মন্দ খাচ্ছিস বলতো তোরা। তা করতেই 2 ভাই উঠে এসেছে ডাক্তার কাকুকে প্রণাম করতে। কখন এলি? এরকমই কিছু সৌজন্যমূলক কথাবার্তা বলতে বলতেই ডাক্তারবাবু প্রভাতবাবুর পাশেই বসলেন। তারপর জ্যোতির দিকে চোখ পড়তেই বললেন, আমার পেশেন্ট কেমন আছে জ্যোতি? জ্যোতি হেসে বলল, ভালো। এবারে আপনি চেক আপ করে দেখে নিন। আপনি কফি খাবেন তো? ডাক্তারবাবু বললেন, একেবারে চেম্বার থেকেই আসছি, খুব খিদে পেয়েছে, কফির সাথে ওগুলোও দিও। প্রভাতবাবু বললেন, ওগুলো আবার কি রে? বল, ভেজ কাটলেট, ছেলেদের জন্য জ্যোতি বানিয়েছে। বাহ, খুব ভালো। বলে আদির প্লেট থেকে একখানা তুলে নিয়ে খেতে শুরু করে দিলেন তিনি। প্রভাতবাবু বললেন, তুই না ডাক্তার, হাত না ধুয়ে খেতে শুরু করে দিলি? সারাদিন তো হাত দিয়ে ধুয়েছি রে। ও ছাড় তো, আমার কিছু হবে না। আহ, কাটলেটটা যা বেড়ে বানিয়েছো না। বল প্রভাত। প্রভাতবাবু কিছু বলার আগে ছোট ছেলে বলল, বাবাকে তো মাসি খেতেই দেয়নি, বাবা কি করে বলবে? ও দেয়নি? বেশ করেছে, আমি বলেছিলাম না জ্যোতি তোকে ঠিক করে দেবে। একটি হাতে কফি আর খাবারের ট্রে, আরেকটি হাতে কমলদার দিয়ে যাওয়া রিপোর্টের প্যাকেটটা নিয়ে ঘরে ঢোকে জ্যোতি। তারপর রাতের রান্নার জন্য রান্নাঘরে চলে যায় সে। 2 ছেলেই উৎসুক হয়ে জানতে চায় বাবার রিপোর্টে কি আছে। কাটলেট খেতে খেতে গম্ভীর হয়ে ডাক্তার কাকু বললেন, 40% ব্লকেজ। এখন অপারেশন করাবে নাকি মেডিসিনের ওপরে রাখবে বাবাকে? এখন তোমরা ডিসিশন নাও, কি করবে। হাসি খুশি পরিবেশটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়। বড় ছেলে আদি বলে, তুমি বলো না কাকু, কি করা যায়, কোনটা ভালো হবে বাবার জন্য? ডাক্তারবাবু প্রভাতবাবুর দিকে তাকিয়ে বলে, তুই কি বলছিস প্রভাত? আমি তো তোকে ফোনে সবটাই জানিয়েছিলাম। প্রভাতকে চুপ থাকতে দেখে ডাক্তারবাবু আবার বললেন, ভয় পাবার কিছু নেই, অপারেশন করাতেও পারিস, আবার মেডিসিনের ওপরেও থাকতে পারিস। তবে 2 ক্ষেত্রেই এখন অনেক বেশি রেস্ট্রিকশনে থাকতে হবে। মেডিসিনের ওপর থাকলে মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে ব্লকেজটা বাড়ছে নাকি। এবারে তোরা ডিসিশন নে। আর হ্যাঁ, জ্যোতিকেও ডাক, ওর মতামতটাও শোনা দরকার। আদিত্য বলল, কেন ওনাকে ডাকতে হবে কেন? এ তো আমাদের বাড়ির ব্যাপার, একজন বাইরের কাজের লোককে এসবের মধ্যে ঢোকাতে হবে কেন? ডাক্তার কাকু হেসে বললেন, তোমরা না চাইলে ওকে ঢোকাতে হবে আদিবাবু। এই ব্যাপারে ওর সিদ্ধান্তটা খুবই প্রয়োজন। ছোট ছেলেও অবাক চোখে তাকিয়ে থাকে ডাক্তার কাকুর দিকে। গলাটা ঝেড়ে নিয়ে ডাক্তারবাবু বললেন, এখন আমরা পুরোটা তো তার উপরেই নির্ভরশীল। অপারেশন হলেও তারপরের ধকলটাও তো তোমাদের জ্যোতিমাসিকেই সামলাতে হবে। তোমরা আর কদিন থাকতে পারবে বাবার কাছে, তাই তার মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আদিত্য বলল, আমরা আয়া রেখে দেব বাবার জন্য, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। বড় ছেলের মুখের কথা কেড়ে নিয়ে প্রভাতবাবু এবারে মুখ খোলেন। বলেন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না ঠিকই, কিন্তু এক এক সময় একটি কাকও নজরে আসে না, তখন ভাতটা পড়ে পড়ে পচতে থাকে। তাছাড়া কাউকে সম্মান দিতে না পারলে দিও না, কিন্তু কাউকে অসম্মান করো না।
তোমার মা চলে যাবার পর 1 বছরের মধ্যে 8-9 বার কাজের লোক পাল্টাতে হয়েছে। কখনো তারা নিজেরাই চলে গেছে, আবার কখনো দায়িত্বহীনের মতো কাজ করেছে বলে আমরাই তাদের ছাড়াতে বাধ্য হয়েছি। জ্যোতিমাসি অনেক দায়িত্বশীলা মহিলা, 2 হাত দিয়ে আগলে রেখেছে এই সংসারটাকে। তাছাড়া ভীষণ আত্মসম্মান আছে তার, তাই তো একা পড়েই নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে এ বাড়িতে আশ্রয় নিয়েছে। কোনোদিন অসম্মান দেখলে এ বাড়ি ছাড়তেও সে দ্বিতীয়বার ভাববে না। পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে দেখে ডাক্তারবাবু বললেন, ওসব কথা ছাড়, একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, আর জ্যোতিকে ছাড়াই আলোচনা হতে পারে না। তারপর বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে ডাক্তারবাবু বললেন, যাও তো বাপ্পা, জ্যোতিমাসিকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডাকছি। বাপ্পাদিত্য চুপচাপ উঠে রান্নাঘরের দিকে যায় তাকে ডাকতে। মাসি, তোমাকে ও ঘরে ডাকছে। বলতে বলতেই বাপ্পাদিত্যর ফোনে একটা কল ঢুকলো। ছোট মাসিমণি ফোন করেছে। আসলে 2 ভাই এসেছে, তাই জানতে পেরে ওদের মাসিমণি ফোনটা করেছে। 2 ভাইকে ওনার বাড়িতে ডাকছিলেন, কিন্তু বাপ্পার মুখে ওদের আসার কারণটা জানতে পেরে অভিমানী করলেন। জামাইবাবুর শরীর খারাপ, অথচ তাকে কিছুই জানানো হয়নি, তাই রাগ করলেন। আগামীকালই উনিও আসছেন এ বাড়িতে, সেটাও জানালেন। রাতের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্নার জোগাড় করছিল জ্যোতি। ছেলেরা নাকি এটা খেতে খুব ভালোবাসে। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করছিল, যাতে ডাক্তারবাবু একটু খেয়ে যেতে পারেন। হাতের কাজটা থামিয়ে রেখে পেঁয়াজের হাতটা সাবান দিয়ে ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে সে হাজির হলো ড্রয়িং রুমে। ডাক্তারবাবু তাকে বসতে বললে সংকোচে জ্যোতি বলে, না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি, বলুন। ভনিতা না করে ডাক্তারবাবু বললেন, প্রভাতের অপারেশন হবে, তুমি কি সব দিকটা সামলাতে পারবে জ্যোতি? অপারেশনের কথা শুনে চমকে ওঠে জ্যোতি। তারপর বলে, কেন পারবো না, কিন্তু অপারেশন কি করতেই হবে? আদিত্য সেই সময় একটা দরকারি ফোন করতে উঠে চলে গেল। প্রভাতবাবুর খুব খারাপ লাগলো, কিন্তু মুখে কিছু বললেন না। ডাক্তারবাবুই আবার বললেন, অপারেশনটা করিয়ে নেওয়াই ভালো, কারণ সবার মনেই ভয় ঢুকে গেছে, আর সবচেয়ে বড় কথা পেশেন্টের মনেও ভয় ঢুকে গেছে। কিন্তু অপারেশন হয়ে গেলেই একেবারে যা খুশি তাই করতে পারবি না, অনেক সাবধানে থাকতে হবে, বুঝলি? পরের কথাগুলি প্রভাতের দিকে তাকিয়েই বললেন ডাক্তারবাবু, আগামী পরশুই অপারেশন হবে, কারণ ছেলেরা 1 সপ্তাহের বেশি থাকতে পারবে না। এমনিতেই 2 দিন পার হয়ে গেছে। পরের দিন ছেলেদের মাসিমণি মানে প্রভাতবাবুর ছোট শালিকা আসলেন। এসেই বাড়ির চারিদিকে চোখ ঘোরাতে লাগলেন। ওনার মনের মতো না হলেই জ্যোতিকে ডেকে কথা শোনাতে লাগলেন। বাড়ির সর্বত্রই জ্যোতির একটা নিশ্চুপ কর্তৃত্ব দেখে মনে মনে বিরক্ত হলেন তিনি। খুঁজে বেড়াতে লাগলেন জ্যোতির ভুলগুলো। আসলে দিদির সংসারে অন্যের কর্তৃত্বকে মেনে নিতে পারছেন না আর কি, কিন্তু কিছু বলারও নেই। জামাইবাবু এই কাজের মহিলাটির ওপরেই নির্ভরশীল। তবু কেমন করে আদিত্যর মনের কথা জেনে সময় সুযোগ বুঝে আদিত্যর কান ভরতে লাগলেন তিনি। অবশ্য বাপ্পার কাছে কিছু বলার সাহস পেলেন না, কারণ প্রয়োজন পড়লেই বাপ্পা জ্যোতিকেও মাসিমণি মাসিমণি করে চলেছে। পরের দিন ভালোই অপারেশন মিটল। একটা স্টেন্ট বসেছে, ভয়ের কিছু নেই, 2-1 দিন অবজারভেশনে রেখে ছেড়ে দেবে। বাড়ি ফাঁকা পেয়ে মাসিমণি জ্যোতির নামে নিন্দা করেই চলেছে আদির কাছে। এমনকি একথাও বলল তাকে, তোর বাবাকে নিশ্চয়ই জাদুটোনা করেছে এই মহিলা, ওরা অনেক কিছুই জানে, দেখছিস না তোর বাবা ওর প্রশংসায় পঞ্চমুখ। জানি না বাপু কি যে আছে ওই মহিলার মধ্যে, ওই তো একখানা খেষ্টি মুখ, তাতে একটু হাসতেও জানে না। ওদিকে বাপ্পাদিত্য খেতে ভালোবাসে বলে কখনো কখনো জ্যোতিমাসির কাছে গিয়ে এটা সেটা আবদার করে আসছে, আর সেগুলো সময় মতো পেয়েও যাচ্ছে মুখের সামনে। খুবই খুশি মনে জ্যোতি বাপ্পাদিত্যর সকল আবদার মেটানোর চেষ্টা করছে। অবশ্যই বড় ছেলের জন্য পাঠিয়ে দিচ্ছে, আর তাতেই মাসিমণির রাগ আরও বেড়েই চলেছে। সকল নারীর মধ্যেই একটা সুপ্ত মাতৃত্ববোধ থাকে, বাপ্পার আবদারে জ্যোতির সেই মাতৃত্ব জেগে উঠেছে যেন। আজ প্রভাতবাবু নার্সিংহোম থেকে ফিরবেন। সব কাজকর্ম সেরে একটু বেলার দিকে জ্যোতি ওনার ঘরটা পরিপাটি করে পরিষ্কার করছিল। যদিও কাজের মেয়েটি সকালেই ঘর মুছে গেছে, তবু কাজের লোকের কাজ জ্যোতির পছন্দ হয় না।
তাই নিজের হাতে ওনার বিছানায় একটা সাদা চাদর পেতে দিয়ে ডেটল জলে ঘরটা আরেকবার মুছছিল। জামাইবাবুর ঘরে জ্যোতিকে দেখতে পেয়ে মাসিমণির পিত্তি জ্বলে গেল যেন। সরাসরি তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, তুমি এখানে কি করছো? জ্যোতি খুব সহজভাবে বলল, ঘরটা একটু পরিষ্কার করছিলাম, একটু বাদেই তো ওনারা এসে পড়বেন। ওনারা? বলে চমকে উঠলেন মাসিমণি। তারপর বললেন, ঘর তো সকালেই কাজের লোক পরিষ্কার করে দিয়ে গেছে। তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, একটু বেশি অধিকার ফলাচ্ছ? কাজের লোকের মতো থাকবে, তার চেয়ে বেশি গণ্ডি টপকানোর চেষ্টা করবে না। আমি কি বলতে চাইছি আশা করি সেটা বুঝেছ? মাথা নিচু করে দাঁড়িয়েছিল জ্যোতি। তর্ক করার স্বভাব নয়, তবু এত বড় অপমানে ওর কানগুলো যেন লাল হয়ে গেল, চোখ ফেটে জল আসতে চাইছে। মাসিমণি আবার বললেন, এখন যাও এখান থেকে। বলে ঘরে ঢুকে টেবিলের ওপরে ফুলদানিতে রাখা বাগানের তাজা ফুলগুলো ছুঁড়ে ফেলে দিলেন জ্যোতির পায়ের কাছে। আদি আর বাপ্পা বাবাকে আনতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। চিৎকার শুনে পায়ে পায়ে বাবার ঘরের সামনে এসে সবটাই দেখল দুই ভাই। জ্যোতি চলে যাচ্ছিল, মাসিমণি আবার চিৎকার করে ডাকলেন, এই যে মেয়ে শোনো, এগুলো তুলে নিয়ে যাও, যত সব আদিক্ষেতা, আবার ফুল সাজিয়ে রাখা হয়েছে। বলে মেঝেতে ছড়ানো ফুলগুলির দিকে আঙুল তুলে দেখালেন। চুপচাপ ফুলগুলি কুড়িয়ে নিয়ে উঠে চলে যেতে গিয়ে ছেলেদের চোখে চোখ পড়ে যায় জ্যোতির। লজ্জায় অপমানে এবারে আর তারা চোখের জলটাকে আটকে রাখতে পারে না সে। চোখ ভর্তি জল নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ঘটনার আকস্মিকতায় ছেলেরাও হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। ওরাও লজ্জা পেয়ে গেল নিজেদের ঘরের দিকে। আজ অনেক দিন বাদে আদিত্য ড্রাইভারের সিটে। বাড়ির গাড়িটা নিজেই চালিয়ে বাবাকে আনতে যাচ্ছে নার্সিংহোম থেকে। ড্রাইভার কাকুকে আর ডাকেনি আজ। বাপ্পা তাড়াতাড়ি তৈরি হয়ে এসে দাদার পাশেই বসল। তারপর বলল, আজকের কাজটা ঠিক হলো না রে দাদাই, আমি বরং বাড়িতেই থাকি, তুই বাবাকে একা আনতে পারবি না? গাড়িটা স্টার্ট দিতে দিতেই আদিত্য বলে, কেন? মুখ নিচু করে বাপ্পা বলে, না মানে জ্যোতি মাসি যদি চলে যায়, বাবা এসে খুঁজবে তো তাকে। না তুইও চল, নয়তো তোকেও তো বাবা খুঁজবে। তাছাড়া তো জ্যোতি মাসি অত কেয়ারলেস কাজ করবে না। এভাবে বাড়ির কেউ না থাকলে উনি বেরিয়ে যাবেন না বাড়ি থেকে। দাদার কথা শুনে বাপ্পাদিত্য গাড়িতে বসে, কিন্তু মনটা তার বাড়িতেই পড়ে থাকে। একা পেয়ে মাসিমণি যদি আবার কথা শোনায় তাকে, এসব চিন্তাই মাথার মধ্যে ঘুরতে থাকে। সব ফর্মালিটি কমপ্লিট করে বাড়ি ফিরতেই সন্ধে হয়ে পড়ে গেল ওদের। জামাইবাবু ফেরার সাথে সাথেই মাসিমণি চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। আদিত্য ওখানেই বসেছিল। বাপ্পা ফ্রেশ হবার নাম করে জ্যোতি মাসির ঘরের দিকে উঁকি মেরে দেখল ঘর অন্ধকার করে জ্যোতি ঘুমাচ্ছিল। দরজায় নক করে বাপ্পা বলল, মাসিমণি ঘুমাচ্ছ? ধর্মর করে জ্যোতি উঠে বসলো বিছানাতে। খুব ক্ষীণ কণ্ঠে বলল, ও তুমি? হ্যাঁ মাসিমণি, আমরা বাবাকে নিয়ে এসে গেছি। ডাক্তার কাকু বললেন তোমাকে যেটা ডায়েট চার্ট দিয়েছেন ওই চাটি বাবার এখন চলবে। তারপর কিছুই না জানার ভান করে সে আরও বলে, মাসিমণি তোমার কি শরীর খারাপ? জ্যোতি বিছানায় উঠে বসেছিল। এবারে বিছানা থেকে নেমে বলে, না আমি ঠিক আছি। তোমরা তো বিকালের চা খাওনি, খাবে? এখনই বানিয়ে দিচ্ছি। বলে জ্যোতি রান্নাঘরের দিকে চলে গেল। বাবা প্রসন্ন মনে বাবার ঘরে এসে দেখল সবাই চা পান করছে। তখনই মাসিমণিকে চা বানাতে বারণ করার জন্য আবার রান্নাঘরের দিকে গেল। জ্যোতি প্রভাতবাবুর জন্য পথ্য রান্না করে বাপ্পার হাতে পাঠিয়ে দিয়েছে ওনার ঘরে। তারপর সকলের জন্য রাতের খাবার টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে নিজের ঘরে ঘুমোতে চলে গেছে। নিজে কিছুই খায়নি। চিকেন স্যুপ খেতে খেতে বাবা যেন কাউকে খুঁজছেন। এসে থেকে জ্যোতি একবারও যে ঘরে আসেনি তাই হয়তো তাকেই খুঁজছেন। আদিত্য বাবাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে ডিনার সারতেই ডাইনিং টেবিলে এলো। এখান থেকেই আগে মাসিমণি বসে মেসোমণির সঙ্গে ফোনে কথা বলছিলেন। বাপ্পাও হাজির হলো সেখানে। ফোন রেখে দিয়ে মাসিমণি ডিনার সার্ভ করে দিলেন। তারপর তিনজনেই চুপচাপ খেতে লাগলো। মাসিমণি নীরবতা ভঙ্গ করে বললেন, কাল অফিসের পর তোদের মেসোমণি আসছেন, জামাইবাবুকে দেখেও নেবেন, আবার আমার যাবার সময় আমাকে নিয়েও যাবেন। ওখানেও তো আমাকে ছাড়া অসুবিধে হচ্ছে।
আদিত্য খেতে খেতে বলল, সারাদিন সব কিছু রান্না বান্না করে গুছিয়ে দিয়ে জ্যোতি নিজের ঘরেই বসে থাকে, কারোর সামনে আসে না। যদিও প্রভাতবাবুর সন্দেহ হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওনার অবর্তমানে, কারণ জ্যোতি তো এতটা দায়িত্বজ্ঞানহীন মেয়ে নয়। অন্তত একবার এসে তার সঙ্গে দেখা করে তার শরীরের খোঁজখবর নিয়ে যেত। তবু মুখে কিছু বলেন না তিনি। পরের দিন খেতে বসে মাসিমণি বললেন, দেখছিস এমন টাইট দিয়েছি যে আর ট্যাফু করতে পারবে না। কাজের লোককে বেশি লাই দিলেই মাথায় চড়ে নাচে। বাপ্পার ভালো লাগে না এসব কথা শুনতে। সে বিরক্ত মুখে চুপচাপ খেতে থাকে। আর আদিত্য আরও গম্ভীর হয়ে শুধু বলে, সন্ধেবেলা ঘর ভর্তি লোক বাবাকে দেখতে আর মাসিমণিকে নিতে এসেছেন মেসোমণি। ডাক্তার কাকু এসেছেন বাবার সঙ্গে দেখা করতে। কমল কাকু এসেছেন কি একটা দরকারে। কমলদার হাতে সকলের জন্য চা পাঠিয়ে দিয়ে জ্যোতি ব্যস্ত হাতে রাতের রান্নার জোগাড় করতে লাগলো। কমলকে হাতে করে চা আনতে দেখে প্রভাতবাবু এবারে বলেই ফেললেন, জ্যোতি কোথায়? আদিত্য যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। মাসিমণির দিকে তাকিয়ে বলল, কোন অধিকারে উনি তোমার ঘরে ঢুকবেন বলো তো বাবা? প্রভাতবাবু কিছুই বুঝতে না পেরে সকলের মুখের দিকে তাকান। মাসিমণি লজ্জায় নিজের ঠোঁট কামড়ান। তারপর সবাইকে অবাক করে দিয়ে উঠে গিয়ে আদি বাবার হাতটি ধরে বলে, পারো না বাবা ওনাকে আমাদের মায়ের অধিকার দিতে? ঘরে পিন পতন নিস্তব্ধতা, সকলের নিঃশ্বাস শোনা যাচ্ছে যেন। মাসিমণি অবাক হয়ে নিস্তব্ধতা ভেঙে কথা বললেন, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল আদি? ও একটা কাজের লোক। মাসিমণির কথা থামিয়ে দিয়ে আদি বলল, আর কাজের লোক থাকবে না মাসিমণি, উনি সম্মানের সঙ্গে এ বাড়ির বউ হবে, আর হবে আমাদের মামনি। তাহলে তো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। রাগে মাসিমণি উঠে চলে যেতে চাইলে মেসোমণি ওনার হাতটি ধরে ওনাকে বসালেন। তারপর ফিসফিস করে বললেন, এটা এদের বাড়ির ব্যাপার, তোমার এর মধ্যে নাক গলানোর দরকার নেই। ডাক্তারবাবুও সারপ্রাইজড। তারপর ধীরে ধীরে মুখ খুললেন তিনি, তোর ছেলেরা তো আমাদের থেকেও বড় হয়ে গেল রে প্রভাত। এত মহৎ সিদ্ধান্ত নেবার জন্য কত দম লাগে তুই জানিস? তুই আর না করিস না প্রভাত। এবার প্রভাতবাবু মুখ খোলেন, বললেন, নন্দিনীর জায়গাতে আমি আর কাউকেই বসাতে পারবো না। বসাস না, শুধু একটু স্ত্রীর মর্যাদা, একটু সম্মান দিস, একটু কেয়ার করিস। দেখবি হতভাগী মেয়েটা তার বদলে তোকে আর এই পরিবারকে উজাড় করে তার জীবনটাই দিয়ে দেবে। কি রে, পারবি না প্রভাত? ডাক্তার কাকু বললেন। এর মধ্যেই বাপ্পা ছুটে গেছে রান্নাঘরে, টানতে টানতে জ্যোতিকে নিয়ে এসেছে এই ঘরে। মেসোমণিও এই প্রথম দেখলেন তাকে। মনে মনে অবাক হলো বোধ হয়। আসলে গল্পের নায়িকাকে তো সবাই সুন্দরী খোঁজে। জ্যোতি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকায় সবার দিকে। কমলদা জ্যোতির দিকে তাকিয়ে বলে, ওরে হতভাগী, তুই এই বাড়ির বউয়ের মর্যাদা পাবি। বলেছিলাম না আমাদের মালিক বড় উদার মনের মানুষ। আদিত্য এগিয়ে এসে বলে, আজ থেকে তুমি আমাদের মামনি হবে মাসিমণি। চোখের জলে কেঁদে ফেলে জ্যোতি। শুভস্য শীঘ্রম, ডাক্তারবাবু বলে উঠলেন। ঠাকুর ঘর থেকে সিঁদুর কৌটো আর শাক নিয়ে এসে হাজির বাপ্পা বাবু। সকলের উপস্থিতিতেই প্রভাতবাবু সিঁদুরে রাঙিয়ে দিলেন জ্যোতির কপাল। বাধ্য হয়ে মাসিমণি শাক বাঁচালেন। অসময় প্রভাতবাবুর বাড়ি থেকে শাকের আওয়াজে পাড়াটা মুখরিত হয়ে উঠল যেন। আর ওই এক চিলতে সিঁদুরে জ্যোতি খুঁজে পেল তার মান সম্মান, মর্যাদা আর অভাগীর স্বর্গ। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।